এমএলএ শওকত মোল্লা বহু চর্চিত বর্তমান সময়ে একটা নাম। তৃণমূল কংগ্রেসের দুবারের বিধায়ক। ক্যানিং পূর্ব থেকে তিনি প্রতিবারই ভোটে দাঁড়িয়েছে এবং জয়লাভ করেছে। বর্তমান সময়ে তানার বিপক্ষে প্রচুর সংখ্যক অন্যান্য রাজনৈতিক দলের মানুষদের ক্ষোভ এবং রাগ। সেই সাথে সাথে আমরা জানি নতুন রাজনৈতিক দল আইএসএফ তার প্রতিষ্ঠাতা এবং তার চেয়ারম্যান দীর্ঘদিন ধরে এমএলএ শওকত মোল্লার সঙ্গে একটা দ্বন্দ্বে লিপ্ত হয়ে রয়েছে। সেই সাথে সাথে তার বাপ দাদা বা অন্যজন যে সমস্ত পীর সাহেব বা পীরজাদারা রয়েছে ফুরফুরা শরীফের, তাদের সঙ্গে শওকত মোল্লার এখন দহরম মহরম পুরোপুরি শেষ হয়ে গিয়ে আদায় কাঁচকলা একটা ভাব। প্রতিনিয়ত বিভিন্ন পীর সাহেব বা পীরজাদারা এমএলএ শওকত মোল্লা সম্পর্কে বিভিন্ন রকম ভাবে বাইর দিচ্ছে, মন্তব্য করছে। 26-এ বিধানসভা নির্বাচন আস্তে আস্তে আসন্ন দোরগোড়া আসছে। তাহলে ফুরফুরা শরীফের পীরজাদা বা বিভিন্ন মানুষদের যেভাবে কথা বলছেন, এইগুলো কি ভোটের ময়দানে একটা ফলপ্রসূ হবে? এমএলএ শওকত মোল্লা দীর্ঘদিন ধরে ক্যানিং পূর্ব থেকে তিনি জয়লাভ করে আসছে তৃণমূল কংগ্রেসের টিকিটে। পরবর্তী সময়ে তার ভালো পারফরমেন্স দেখে তৃণমূল কংগ্রেস তাকে অবজারভার হিসেবে দায়িত্ব দিয়েছে ভাঙড়ের মতো জায়গাতে। সত্যি কি তিনি ভাঙড়ের মতো জায়গা থেকে এমএলএ নওশাদ সিদ্দিকীকে হারিয়ে নতুন করে আবার ভোট ময়দানটা তৃণমূল কংগ্রেসকে উপহার দিতে পারবে? তিনি কি পারবেন তার নিজের সিটটা জেতার পর দক্ষিণ 24 পরগনায় অতীতে যেভাবে তৃণমূল কংগ্রেস ফল করেছে সেরকম ফল করাতে? আজকে জানি মুসলিমদের ভিতর থেকে তৃণমূল কংগ্রেসে যারা রয়েছে তাদের ভিতরে হেভিওয়েট বা ফেস ভ্যালু যাদের রয়েছে সেই সমস্ত মানুষদের নাম এবং দুর্নাম দুটোই রয়েছে। এমএলএ শওকত মোল্লার যে সমস্ত কাজ রয়েছে, হতে পারে তিনি বিভিন্ন রকম রাস্তাঘাট করেছে, পানীয় জল তৈরি করে দিয়েছে, স্কুল কলেজ ভালো রকম ডেভেলপমেন্ট করেছে, সেই সাথে বিভিন্ন বাজার ঘাটে তিনি লাইটিং লাগিয়েছে। ক্যানিং থেকে মৌখালি যে একটা রাস্তা তৈরি করেছে, ব্রিজ তৈরি করেছে, বর্তমান সময়ে ভাইরাল মৌখালি, পশ্চিমবাংলা বিভিন্ন মানুষ এসে ঘুরে যাচ্ছে। কিন্তু দিন শেষে তার কিছু নাম আবার খারাপও রয়েছে। অনেক সংখ্যক মানুষ তাকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে থাকে। আমরা জানি আইএসএফ এর চেয়ারম্যান বা আইএসএফ এর প্রতিষ্ঠাতা তারা এমএলএ শওকত মোল্লা সম্পর্কে বিভিন্ন রকম কথা বলতে থাকে। সত্যি কি শওকত মোল্লার অতীত এবং বর্তমান দুটো বিষয় নিয়ে আজকের একটু বিশ্লেষণ করা যাক। এমএলএ শওকত মোল্লা যদি একবার 2011-এর আগে আমরা দেখি তাহলে বুঝতে পারবো তিনি ছিলেন বামফ্রন্টের। পরবর্তী সময়ে তাকে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দেওয়া হয় এবং তৃণমূল কংগ্রেসের ভিতরে তাকে নেওয়া হয়। তারপর থেকে ক্যানিং পূর্ব থেকে শুরু করে ক্যানিং পশ্চিম, ভাঙড় বা দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় তিনি ছুটে চলেছেন। তৃণমূল কংগ্রেসের একটা শক্ত জায়গা তিনি তৈরি করেছেন বা তার ফেস ভ্যালু, তার নাম এক ডাকে সমস্ত বিজেপি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাকে চেনে। সেই সাথে সাথে বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ যারা রয়েছে, সে হতে পারে কোনো পীর সাহেব, পীরজাদা বা বিভিন্ন সন্ন্যাসী, পুরোহিত, সমস্ত জন এক ডাকেই তার নাম চেনে। কোনোভাবে তার নামগুলোকে সুনামের জন্য আবার দুর্নামের জন্য উভয় দিক থেকে তিনি ফেমাস। যদি আপনি তার ভালো কাজগুলো একবার দেখেন, সত্যি সত্যি পশ্চিমবাংলা মাটিতে প্রচুর সংখ্যক বিধায়ক দ্বিতীয়বার তৃতীয়বার পর্যন্ত নিযুক্ত হয়েছে। তবুও তিনি যে সমস্ত কাজগুলো করেছে, তার এলাকার ডেভেলপমেন্ট করেছে, ততটা ডেভেলপমেন্ট অন্যান্য বিধায়ক করতে পারেনি। কিন্তু আবার তিনি যেভাবে বক্তব্য দিয়ে চলেছেন নিজের ধর্মীয় বিষয় নিয়ে, সেই যে ফুরফুরা শরীফের বিভিন্ন পীর সাহেব এবং পীরজাদাদের বিপক্ষে একে অপরের সঙ্গে কাদা ছোড়াছুড়ি বা বর্তমান সময়ে যেভাবে ঝামেলা এবং ঝক্কি চলছে তা নিয়ে মুসলিম কমিউনিটি আজকের ভীষণ দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছে। সত্যি কথা বলতে আপনি ভালোভাবে দেখুন, ফুরফুরা শরীফের মতাদর্শে 30% মুসলিম জনগোষ্ঠী রয়েছে যারা তাদের পীর সাহেব পীরজাদাদের উপরে কথা বলতে চায় না। কিন্তু আজকের ভাঙড়ের মতো জায়গায় যদি আমরা এমএলএ নওশাদ সিদ্দিকীর কাজ দেখি, সত্যি কথা বলতে তিনি 5 বছরের মতো ক্ষমতায় থাকার পরেও তেমনভাবে ডেভেলপমেন্ট করতে পারেনি ভাঙড়টাকে। কিন্তু ক্যানিং পূর্বের বিধায়ক এমএলএ শওকত মোল্লা আবার ভাঙড়ের মতো জায়গায় অবজারভার হওয়ার পর সেখানে যারা মির্জাপুর বা বেঈমান তৃণমূল কংগ্রেসের দলের ভিতরে ছিল, দীর্ঘদিন প্রাক্তন সেই সমস্ত তৃণমূলের দল থেকে ছাঁটাই করা হয়েছে। সে আপনি আরাবুল ইসলামকে দেখতে পারেন, এক সময়ের তৃণমূল কংগ্রেসের তাবড় নেতা হিসেবে ছিল। বামফ্রন্টের মারমুখী পরিস্থিতিতে 2006 সালে তিনি বিধায়ক হয়েছিলেন। কিন্তু যখন এমএলএ নওশাদ সিদ্দিকী সেই জায়গায় থেকে ভোটে দাঁড়ায়, তার আগে কাইজার আহমেদ বা আরাবুল ইসলামরা কিন্তু একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করেছিল, তৃণমূল কংগ্রেসের ভিতরে ফাটল তৈরি করেছিল, যার জেরে ভাঙড়ের মতো জায়গা ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ধরনের নেতা লিডার তৈরি হয়ে যাওয়ার জন্য ভাঙড়ের মানুষগুলো, এই সমস্ত মানুষ বা তাদের যে সমস্ত গ্রাম্য এলাকা বা পঞ্চায়েত লেভেলের মানুষ রয়েছে তাদেরকে সরিয়ে যেতে শুরু করেছে।
সেই জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তাদের সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আরাবুল নান্নু, কাইজার বা ওহিদুল কাউকে টিকিট না দিয়ে তিনি ডক্টর রেজাউল ইসলামকে সেখানে টিকিট দিয়েছিল। পরবর্তীতে সেখানে আমরা দেখেছি রেজাউল ইসলাম তার ফেস ভ্যালু না থাকার জন্য নতুন রাজনৈতিক দল, মাত্র 3 মাসের একটা রাজনৈতিক দল আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সেখানে ভোটে জয়লাভ করে যায়। পরবর্তীতে নওশাদ সিদ্দিক সেখান থেকে আস্তে আস্তে সংখ্যালঘু ভোটের দিকে কিন্তু অগ্রসর হতে থাকে। বর্তমান সময়ে যদি আমরা একবার অ্যানালিসিস করি, আইএসএফ এর সব থেকে মেন টার্গেট হলো সংখ্যালঘু ভোট। যে সংখ্যালঘু ভোটের পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে এই পশ্চিমবাংলাতে সরকার গড়ে রয়েছে। আমরা জানি সংখ্যালঘুদের ভোট যেদিকে যায় পশ্চিমবাংলাতে সেই দিকেই রাজনৈতিকভাবে একটা দল গঠন করতে পারে, খুব ভালোভাবে শক্তিশালী দল থাকে এবং তারা সরকার তৈরি করে। আর সেই সংখ্যালঘুদের বিভিন্ন বঞ্চনা বা সংখ্যালঘুদের বিভিন্ন প্রবলেমগুলো আজকের সংখ্যালঘুদের কাছে তুলে ধরছে এমএলএ শওকত মোল্লার বিপক্ষে থেকে শুরু করে নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা অন্যান্য রাজনৈতিক যে সমস্ত মুসলিমরা রয়েছে তাদের উপরে বিভিন্ন রকম দোষারোপ করছে যে সংখ্যালঘুদের এত প্রবলেমের পর তারা মুখ খুলে কেন কথা বলে না। সেই বিষয়গুলো নিয়ে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী সহ পীর পরিবারের বিভিন্ন এমএলএ এমপিদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। এরকম একটা সিচুয়েশনে সত্যি কি পারবে এমএলএ নওশাদ সিদ্দিকীকে হারিয়ে শওকত মোল্লা ভাঙড়ের মতন একটা সিট তৃণমূল কংগ্রেসকে উপহার দিতে? আমরা দেখেছি গত কয়েকদিন আগে সেখানে প্রাক্তন যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা এবং লিডাররা ছিল, আরাবুল ইসলাম, কাইজার, তারা কিন্তু একত্রিত হয়ে গেছে। তাদের ভিতরে যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল সেই গোষ্ঠীদ্বন্দ্বটা কিন্তু এখন পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আর তার জেরে তারা কিন্তু সেখান থেকে অবজারভার যে শওকত মোল্লা সাহেব রয়েছে তাকে কিন্তু সেখান থেকে রিটার্ন করার হুঁশিয়ারি দিয়েছে। সেই সাথে ভাঙড়ের যে সমস্ত নেতারা রয়েছে তারা কিন্তু এই সময় যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব সেই জায়গায় শুরু হবে, দল যদি সেই জায়গাটাতে নতুন করে চোখ না দেয় কিন্তু অচিরেই ভাঙড়ের মতো একটা জায়গায় ভীষণ একটা ঝামেলা এবং ঝক্কি হওয়ার জায়গায় রয়েছে। কারণ ভাঙড়ের মতো জায়গায় দিনের পর দিন যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে, আজকের আপনি দেখুন ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা, তার এলাকায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তার এলাকাটা পুরোপুরিভাবে সুন্দরভাবে একটা রাজনীতি চলছে। কিন্তু তিনি জানে তানার এলাকা যেভাবে শান্তশিষ্ট বা সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছে, সেইভাবে যদি ভাঙড়টাকে আবার গুছিয়ে নিতে পারে তাহলে এমএলএ নওশাদ সিদ্দিকীর এবছর লাস্ট ভোট। তিনি সেখান থেকে পুরোপুরিভাবে পর্যদুস্ত হয়ে তার এলাকা হুগলির ফুরফুরা শরীফে চলে যেতে হবে। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে শওকত মোল্লা কিন্তু আস্তে আস্তে পা বাড়াচ্ছে ভাঙড়ের দিকে। আর ভাঙড়ের মানুষরা যে উন্নয়ন করতে পারেনি বা উন্নয়ন হয়েছে খুব কম সংখ্যক, সেই বিষয় নিয়ে 100 কোটি টাকার একটা বাজেট দিয়েছে ভোটের আগে। সেই কাজ করার পর ভোটে যদি তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করে ভাঙড়ের মানুষ, নতুন করে পুরো ভাঙড়ের যে সমস্ত কাজ হয়নি সেগুলো করা হবে বলে এমএলএ শওকত মোল্লা সাহেব এই দাবি ব্যক্ত করেছে। সেই সাথে সাথে আমরা জানি ক্যানিং পূর্ব থেকে শুরু করে ক্যানিং পশ্চিম বা অন্যান্য যে সমস্ত বিধানসভাগুলো রয়েছে প্রত্যেকটা বিধানসভাতে প্রচুর প্রবলেম যদি ক্রিয়েট হয়ে থাকে, সব থেকে বেশি মাথা ছাড়া দিয়ে থাকে সেটা শওকত মোল্লা কিন্তু সেই এলাকা গিয়ে শান্তশিষ্ট করে দেয়। তৃণমূল কংগ্রেসের যথেষ্ট একটা প্রভাব তৈরি হয়েছে শওকত মোল্লার মুখ বা তার ফেলু দেখে। এরকম একটা সিচুয়েশনে সত্যি সত্যি ভাঙড়ের মতো জায়গায় নতুন করে যদি তিনি দায়িত্ব থাকে দীর্ঘদিন ধরে, তাহলে কিন্তু সেই জায়গা আইএসএফ এর জামানত জব্দ হবে কিনা সেটা নির্ধারণ করে ভাঙড়ের মানুষরা। সেই সাথে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীরা সংখ্যালঘু ভোট যে জায়গায় সংখ্যালঘু অধ্যুষিত রয়েছে সেই এলাকাগুলোতে দিনের পর দিন যাচ্ছে, সংখ্যালঘুদের বোঝাচ্ছে কিভাবে তাদেরকে বঞ্চনা করা হচ্ছে, কিভাবে তাদেরকে দিনের পর দিন শিক্ষা, চাকরি, বাসস্থান থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে। সেই সাথে ইসলামিক বিভিন্ন ইসালে সওয়াব, ধর্মীয় জলসা, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে ভীষণভাবে ঢালু আকারে প্রচার করছে, যার এফেক্ট 26শে বিধানসভা নির্বাচনে কিছুটা পড়বে। তার জেরে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বা সজল ঘোষরা প্রকাশ্যে নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করছে, যে নওশাদ সিদ্দিক যদি রাজনীতি করে কিছু সংখ্যক ভোট কেটে নিতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের এই ভোটে যদি কিছুটা ভাগ বসায় অচিরেই লাভবান হবে কিন্তু বিজেপি। কারণ আপনি জানেন বিজেপি অলরেডি 38% ভোট পেয়ে গেছে, তৃণমূল কংগ্রেস ভোট পেয়ে রয়েছে 49%, মাত্র 11% ভোট যদি কোনো রাজনৈতিক দল কাটছাট করতে পারে তাহলে বিজেপির ক্ষমতায় আসা পশ্চিমবাংলায় খুব তাড়াতাড়ি আসান হয়ে যাবে। এবার 26শে বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপির 1200 মতো বড় বড় হেভিওয়েট মুখ কিন্তু পশ্চিমবাংলায় ঝাঁপাবে এবার বাংলা দখলের লড়াইয়ে। এরকম একটা সিচুয়েশনে সত্যি কি এই বাংলার আপামার সমস্ত বাংলা ভাষাভাষী মানুষরা পারবে বিজেপিকে পর্যদস্ত করতে?
আর সত্যি যদি জোট হয়ে যায় সংযুক্ত মোর্চার আইএসএফ, বামফ্রন্ট বা কংগ্রেস, তাহলে তৃণমূল কংগ্রেস কতটা কার্যকারিতা করতে পারবে? এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।